রক্ত পরীক্ষার রিপোর্টে ক্রিয়েটিনিন লেভেলটা একটু বেশি এসেছে, আর সেটা দেখে কি একটু চিন্তা হচ্ছে? দেখুন, এই সংখ্যাটা দেখে অনেকেই ঘাবড়ে যান, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। চলুন আজ আমরা একসঙ্গে এই বিভ্রান্তিকে স্পষ্টতায় নিয়ে আসি আর বোঝার চেষ্টা করি শরীর আমাদের ঠিক কী সংকেত পাঠাতে চাইছে। তো রক্তে ক্রিয়েটিনিন বেশি, এখন কি হবে? এই প্রশ্নটা মাথায় আসা কিন্তু খুবই স্বাভাবিক। এই আলোচনায় আমরা ধাপে ধাপে বুঝব এর আসল মানেটা কি, আর এরপর ঠিক কি করা উচিত। চলুন এই পুরো বিষয়টা ভালো করে জানার যাত্রাটা শুরু করা যাক। তো আমাদের এই তদন্তের প্রথম পর্বে আসুন সংকেতটাকেই ভালো করে চিনে নিই। এই যে ক্রিয়েটিনিন জিনিসটা আসলে কি, আর এটা এত গুরুত্বপূর্ণই বা কেন? ব্যাপারটা খুব সহজ করে যদি বলি, ক্রিয়েটিনিন হলো আমাদের মাংসপেশি থেকে তৈরি হওয়া একটা স্বাভাবিক বর্জ্য পদার্থ, আর এই বর্জ্যটাকে শরীর থেকে ছেঁকে বের করে দেওয়াই হলো কিডনির অন্যতম প্রধান কাজ। তাই রক্তে এর মাত্রা দেখেই কিন্তু একটা ধারণা পাওয়া যায় যে কিডনি তার ফিল্টারের কাজটা ঠিকঠাক মতো করতে পারছে কিনা। যদিও ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা এক একজনের জন্য এক এক রকম হতে পারে, তবে সাধারণত 1.4 মিলিগ্রাম পার ডেসিলিটারকে একটা সতর্কতার সর্বোচ্চ সীমা হিসেবে ধরা হয়। এর উপরে গেলেই বুঝতে হবে যে বিষয়টাতে এবার একটু মনোযোগ দেওয়ার সময় এসে গেছে। এখন চলুন একটা জরুরি প্রশ্ন নিয়ে ভাবা যাক। এমন কি হতে পারে যে ক্রিয়েটিনিন বেড়েছে কিন্তু এর সাথে কিডনির কোনো বড় বা দীর্ঘস্থায়ী সম্পর্কই নেই? মানে এটা কি কোনো ফলস অ্যালার্ম বা ভুল সংকেত হতে পারে? হ্যাঁ, অনেক সময় খুব সাধারণ কিছু কারণেও কিন্তু ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। যেমন ধরুন শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন, আইবুপ্রোফেনের মতো কিছু ব্যথানাশক ওষুধের ব্যবহার, কিংবা যারা নিয়মিত জিমে যান তাদের বেশি মাসল বা পেশি থাকার কারণেও এটা হতে পারে। আবার হাই প্রোটিন সাপ্লিমেন্ট খাওয়া বা ডায়রিয়ার মতো স্বল্পমেয়াদী অসুস্থতাও এর কারণ হতে পারে। আর ভালো খবর হলো এই কারণগুলো সাধারণত সাময়িক এবং সহজেই এর সমাধান করা যায়। এখানেই কিন্তু আসল প্রশ্নটা আসে, এই যে ক্রিয়েটিনিনটা বাড়ল, এটা কি শুধুই বেশি মাংসপেশির ফল, নাকি সত্যি কিডনির কোনো সমস্যার ইঙ্গিত? কারণ মজার ব্যাপার হলো, একজন তরুণ সুস্থ বডি বিল্ডার আর একজন কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তির ক্রিয়েটিনিন রিপোর্ট একই রকম দেখতে লাগতে পারে। তাহলে পার্থক্যটা বোঝা যাবে কিভাবে? তো এই ধাঁধার সমাধান কি? সৌভাগ্যবশত এর একটা চমৎকার সমাধান আছে, আর তা হলো সিস্টাটিন সি নামের একটি ব্লাড টেস্ট। এই পরীক্ষার ফলাফল কিন্তু মাংসপেশি বা খাদ্যাভ্যাসের উপর একদমই নির্ভর করে না। তাই এটা খুব পরিষ্কারভাবে বলে দিতে পারে যে ক্রিয়েটিনিন বাড়ার কারণটা পেশি নাকি সত্যি কিডনির ভেতরে কোনো সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে কখন একটা হাই রিডিংকে আর সাধারণ কোনো ব্যাপার না ভেবে এটা নিয়ে সত্যি সত্যি তদন্ত করার প্রয়োজন বলে মনে করতে হবে? এখানেই আসে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যেটাকে বলে 3 মান্থ রুল। চিকিৎসা বিজ্ঞানে একটা মাত্র হাই রিডিংকে চূড়ান্ত বলে ধরা হয় না, কিন্তু যদি কমপক্ষে 3 মাসের ব্যবধানে করা দুটো পরীক্ষায় দেখা যায় যে ক্রিয়েটিনিনের মাত্রাটা ক্রমাগত বেড়েই চলেছে, ধরুন জানুয়ারিতে ছিল 1.5 আর এপ্রিলে সেটা বেড়ে হলো 1.8, তখনই এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত। আর এর মানে হলো এবার একজন কিডনি বিশেষজ্ঞ বা নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়ার সময় হয়েছে। বেশ, তাহলে ধরে নেওয়া যাক যে কিডনি বিশেষজ্ঞের কাছে যাওয়ার সময় হয়ে গেছে। সেখানে গেলে ঠিক কি হয়? ব্যাপারটা অনেকটা গোয়েন্দা গল্পের মতো, যেখানে ধাপে ধাপে রহস্যের সমাধান করা হয়। বিশেষজ্ঞরা একটা ফানেলের মতো করে এগোন, মানে বড় সম্ভাবনাগুলো থেকে শুরু করে একদম নির্দিষ্ট কারণে এসে পৌঁছান। প্রথমে রোগীর সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রি আর শারীরিক পরীক্ষা করা হয়। এরপর রক্ত আর ইউরিন টেস্টের মাধ্যমে আরও নির্দিষ্ট তথ্য খোঁজা হয়। তারপর আসে কিডনির আল্ট্রাসাউন্ড, আর সবশেষে যদি সত্যি প্রয়োজন পড়ে তাহলে কিডনি বায়োপসির মাধ্যমে রোগের মূল কারণটা নিশ্চিতভাবে নির্ণয় করা হয়। এই যে আল্ট্রাসাউন্ডের কথা বললাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এতে কিডনির আকার তো দেখাই হয়, তার সাথে আরও একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করা হয়, সেটা হলো কিডনির কর্টেক্সের পুরুত্ব। একটা পুরু কর্টেক্স সুস্থ কিডনির লক্ষণ, আর সেটা যদি পাতলা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ভেতরে হয়তো দীর্ঘ সময় ধরে কোনো ক্ষতি হয়েছে। এবার আসি বায়োপসির কথায়। নামটা শুনলেই কিন্তু অনেক একটু ঘাবড়ে যান, তাই না? কিন্তু পরিসংখ্যান কি বলছে দেখুন, এটা আসলে একটা অত্যন্ত নিরাপদ প্রক্রিয়া। প্রায় 98.5% ক্ষেত্রেই কোনো রকম উল্লেখযোগ্য জটিলতা হয় না। তাই রোগটা ঠিক কী সেটা নিশ্চিতভাবে জানার জন্য এটা একটা অপরিহার্য পদক্ষেপ হতে পারে। তো সব পরীক্ষা নিরীক্ষার পর বিশেষজ্ঞ যখন কারণটা খুঁজে বের করেন, সেটা সাধারণত এই 3টে ক্যাটাগরির মধ্যেই পড়ে। এই 3টে বিভাগ হলো প্রিরেনাল, রেনাল এবং পোস্ট রেনাল। ব্যাপারটা সহজ। প্রিরেনাল মানে সমস্যাটা কিডনিতে রক্ত ঢোকার আগে, যেমন মারাত্মক ডিহাইড্রেশন। পোস্ট রেনাল মানে সমস্যাটা কিডনি থেকে মূত্র বেরোনোর পরে, যেমন প্রস্টেট বড় হয়ে যাওয়ার কারণে বাধা।
এই দুটো কারণের সমাধান কিন্তু তুলনামূলকভাবে সহজ। আসল চ্যালেঞ্জটা হলো রেনাল কারণগুলো, যেখানে সমস্যাটা কিডনির ভেতরেই থাকে আর যার জন্য একদম নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয়। একটা কথা মনে রাখতে হবে, সঠিক রোগ নির্ণয়টাই কিন্তু সুস্থ হওয়ার পথের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আর এখান থেকেই আসে কিছু জরুরি সিদ্ধান্ত নেওয়ার পালা। এখানে একটা খুব বড় ভুল ধারণা ভাঙা দরকার। প্রায় শোনা যায় ক্রিয়েটিনিন বাড়লে প্রোটিন খাওয়া একদম বন্ধ করে দিতে হবে। কিন্তু বিশেষজ্ঞ ডক্টর অর্জুন সাবরওয়াল কি বলছেন শুনুন। প্রোটিন বন্ধ করে দিলে আপনি ভুল মান পাবেন, কিডনির ক্ষতি কিন্তু চলতেই থাকবে। এর মানে হলো প্রোটিন না খেলে পেশি কমে যায়, আর তাতে ক্রিয়েটিনিনের সংখ্যাটা হয়তো কৃত্রিমভাবে কমে আসে, কিন্তু কিডনির ভেতরে আসল ক্ষতিটা আড়ালেই থেকে যায় এবং বাড়তে থাকে। কথায় তো আছে, উদাহরণ দিয়ে বোঝালে ব্যাপারটা আরও পরিষ্কার হয়। চলুন সেরকমই একটা সত্যি ঘটনা শোনা যাক, যেখানে দ্রুত রোগ নির্ণয় সবকিছু বদলে দিয়েছিল। ধরুন একজন ভদ্রলোকের ক্রিয়েটিনিন পাওয়া গেল 1.8। তাকে একটা ইউরিন টেস্ট করতে বলা হলো এবং দেখা গেল তাতে বেশ অনেকটা প্রোটিন যাচ্ছে। এরপর যখন বায়োপসি করা হলো তখন আসল রোগটা ধরা পড়ল, IgA নেফ্রোপ্যাথি। আর যেহেতু রোগটা ঠিক সময়ে ধরা পড়েছিল, তাই সঠিক চিকিৎসাও শুরু করা গেল। ফলাফল, তার প্রোটিন আর ক্রিয়াটিনিন দুটোই ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে এলো, আর এখন তিনি একটা সুস্থ জীবনযাপন করছেন।